শরীরের প্রত্যেকটা সিস্টেমের উপর হাঁটার পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে। ডায়াবেটিক পেশেন্টের ফুড কন্ট্রোল যতটা ইম্পর্টেন্ট ততটাই ইম্পর্টেন্ট হাঁটাহাঁটি। হাঁটা কি আসলে আমাদের লংজিভিটি বাড়াতে পারে, আয়ু বাড়াতে পারে? হাঁটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাঁটা নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেন্ট করে, হাঁটা আপনার স্ট্রেস প্রিভেন্ট করে। সুস্থ পুরুষ মানুষের জন্য 8,000 ইজ ওয়েল এন্ড গুড, সুস্থ মেয়েদের জন্য 7,000 ইজ গুড। হাঁটা নিয়মিত থাকে তাহলে আগের ওজনে ফিরে যাওয়ার আর সম্ভাবনাটা কম থাকে। অ্যাবসলিউটলি অনেক কমে যায়। খারাপ অভ্যাসগুলো আমাদের কিন্তু ডেভেলপ করতে হয় না। মোবাইলে অনেকক্ষণ স্ক্রল এমনিতেই হয়ে যায়, দেরিতে ঘুম থেকে ওঠা এমনিতে হয়ে যায়, কিন্তু ভালো অভ্যাসগুলোর জন্য একটু ইফোর্ট দিতে হয়। কোনোদিন যদি আপনার একটু বেশি খেয়ে ফেলেন, কোনো দাওয়াতে যেয়ে আফসোস করবেন না, আপনি একটু বেশি হাঁটেন। শরীর মনকে চাঙ্গা রাখতে চান, আপনার বডি ওয়েটকে লিমিট করতে চান, ব্লাড প্রেশারকে নর্মাল রাখতে চান, হার্টের হেলথ ভালো রাখতে চান, ব্লাড সুগার নর্মাল রাখতে চান, তাহলে আপনার উচিত হবে প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটা। টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত 110 কিলোমিটার হেঁটেছিলাম 2.5 ডেজে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন পডকাস্ট হাঁটাই সেরা মেডিসিন দেখার জন্য। আজকের পর্বে আমাদের সঙ্গে আছেন এমন একজন মানুষ যিনি জনস্বাস্থ্য, খেলাধুলা এবং সুস্থ জীবনযাত্রা এই 3টি ক্ষেত্রকে এক সুতায় গেঁথেছেন। তিনি জনস্বাস্থ্য এবং স্বাস্থ্য যোগাযোগ বিশেষজ্ঞ, জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সিনিয়র কনসালটেন্ট এবং নন কমিউনিকেবল ডিজিজ প্রতিরোধে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। একজন সাবেক অধ্যাপক এবং কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান হিসেবে যেমন তিনি চিকিৎসা শিক্ষায় অবদান রেখেছেন, তেমনি বাংলাদেশের জাতীয় ফুটবল, ক্রিকেট এবং হকি দলের সাবেক টিম ডাক্তার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। খেলাধুলা জগতে তিনি কিন্তু খুবই পরিচিত কণ্ঠ। বিটিভি এবং এটিএন বাংলার জনপ্রিয় স্পোর্টস কমেন্টেটর এবং বিশ্লেষক হিসেবেও তিনি ব্যাপক পরিচিত। পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ফোরামে জনস্বাস্থ্য, স্পোর্টস মেডিসিন এবং সুস্থ জীবনধারা নিয়ে তিনি নিয়মিত বক্তব্য দিয়ে আসছেন। সবচেয়ে অনুপ্রেরণার বিষয় হলো যে তিনি লেটস ওয়াক উদ্যোগের প্রতিষ্ঠাতা, যার মূল লক্ষ্য একটি সহজ অভ্যাস হাঁটা, এর মাধ্যমে ডায়াবেটিস, হার্ট ডিজিজ বা হৃদরোগ, ওবেসিটি বা স্থূলতা সহ বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজ প্রতিরোধে মানুষকে উদ্বুদ্ধ করা। প্রিয় দর্শক, হাঁটাই সেরা মেডিসিন আমাদের এই পডকাস্টে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর অনুপম হোসেন। ডক্টর অনুপম হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পডকাস্টে। আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রথমেই জানতে চাচ্ছি যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। আপনি তো হাঁটা নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। আমি আপনাকে কিন্তু ফলো করি আপনার ফেসবুক পেজ এবং বিভিন্ন প্রোগ্রামে আমি আপনাকে হাঁটা নিয়ে কথা বলতে দেখেছি। তো অনেক ধরনের ফ্রি মেডিসিন আছে, তো তার মধ্যে যদি আমরা বলতে চাই যে হাঁটাকে ফ্রি মেডিসিন হিসেবে আমরা ইউজ করতে পারি, আপনি কি একমত? অ্যাবসলিউটলি। তার কারণ হলো যে আমাদের দেহের যতগুলি সিস্টেম আছে, আমরা যদি কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম চিন্তা করি, মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, নার্ভাস সিস্টেম, সবগুলি সিস্টেমের উপর হাঁটার পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে। এবং আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এই ব্যাপারটি বোধহয় হাঁটার মাধ্যমে এনশিওর করা যায়। হাঁটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাঁটা নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেন্ট করে, হাঁটা আপনার স্ট্রেস প্রিভেন্ট করে, মুড সুইং প্রিভেন্ট করে, হাঁটা আপনার শরীর মনকে চাঙ্গা করে। তাহলে কেন নয় এটি ফ্রি মেডিসিন? আই শুড সে ইটস আ সুপার মেডিসিন। এবং এই প্রসঙ্গে বলে রাখি, একটু আগে যেহেতু বলছিলেন যে আমি অনেকদিন কাজ করি, আমি ইনফ্যাক্ট ডাক্তার হবার পর থেকেই, আমি আপনি সমসাময়িক ডাক্তার হয়েছি কাছাকাছি বয়সে। সো ওই জায়গায় আমি ফিল করেছি যে আমি এমন একটা বিষয় নিয়ে কাজ করব যেটাতে আমার এক্সপার্টিস ডেভেলপ করবে, অ্যাট দ্য সেম টাইম যেখানে আমার অভিজ্ঞতা থাকবে। সো ডাক্তার হবার পর আমি বেছে নিয়েছি ওই পার্টিকুলার সেক্টরটি, এবং তারপর টেলিভিশনে কাজ করেছি, কমিউনিকেশনে কাজ করেছি। সো আমার মনে হয়েছে যে আমি যদি হাঁটা নিয়ে কথা বলি তাহলে মানুষ আমার কথাটা নেবে, গ্রহণ করবে, কারণ আমার দীর্ঘ অভিজ্ঞতা, সে কারণেই কাজ করছি। হঠাৎ করে হাঁটার মতো বিষয় নিয়ে আপনার কেন এটা মাথায় আসলো? কারণ আমি নিজে কিন্তু হাঁটি ফর লাস্ট 30 ইয়ার্স, নিয়মিত হাঁটি, এবং প্রতিদিন প্রায় 10 কিলোমিটার। এবং আমি প্রথম বাংলাদেশি বোধ করি যে টেকনাফ থেকে
কক্সবাজার পর্যন্ত 110 কিলোমিটার হেঁটেছিলাম 2.5 ডেজে। মানে 40 কিলোমিটার রেকর্ড আছে। এবং তারপর ওইটাকে একটা কম্পিটিশনের মতো আয়োজন করেছিলাম 2007 সালে, জাগো বাংলাদেশ নামে। এবং ওই কম্পিটিশনে বাংলাদেশের ফিটেস্ট অনেক মানুষ অংশ নিয়েছিল এবং তারাও প্রায় 2.5 দিনে শেষ করেছিল। So আমার মনে হয়েছে যে আমি পায়োনিয়র এই পার্টিকুলার ব্যাপারে। আমার ইচ্ছে আছে এই বছরই শেষের দিকে ডিসেম্বর মাসে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে 30 দিনে হেঁটে যাওয়া 1000 কিলোমিটার। দোয়া করবেন। মাশাআল্লাহ, আমরা ওয়েট করব আপনার এই সফলতা দেখার জন্য এবং ইনশাআল্লাহ আপনি পারবেন। ইনশাআল্লাহ। তো হাঁটা নিয়ে যেহেতু আজকের আমাদের পডকাস্ট, আমরা হাঁটা নিয়ে বিস্তর কথা বলার চেষ্টা করব। হাঁটার হেলথ বেনিফিট গুলো আপনি শুরুতে একটু বলেছেন, একটু ডিটেইল যদি আমার দর্শকদের বলেন। আমার মনে হয় যে এমন কোনো বেনিফিট নাই যে বলা যাবে না। পডকাস্টের সময় যদি 30 মিনিট হয় কিংবা 1 ঘন্টা হয়, আমি বোধহয় 1 ঘন্টাই বলতে পারবো হাঁটার বেনিফিট কি। কিন্তু আমার ধারণা আপনার অনেক প্রশ্ন রয়েছে। স্পেসিফিক ভাবে যদি বলি তাহলে শরীরের প্রত্যেকটা সিস্টেমের উপর হাঁটার পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে। আপনি যদি শ্বাস প্রশ্বাসের কথা বলেন, রেসপিরেটরি সিস্টেম, সেটার উপর পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে। হাঁটা VO2 ম্যাক্স বাড়িয়ে দেয়, অক্সিজেন ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়, রেসপিরেশনকে প্রপার করে এবং রেসপিরেটরি এয়ারওয়েতে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে সেটাকে দূর করে। কার্ডিওভাস্কুলার সিস্টেম, হার্টের হেলথের ব্যাপারে হাঁটার বিশাল ইম্প্যাক্ট রয়েছে। ব্লাড প্রেশার নর্মাল রাখতে হাঁটার বিশাল ইম্প্যাক্ট রয়েছে। ওবেসিটি প্রিভেনশনের কথা বলেন, ডায়াবেটিস প্রিভেনশনে হাঁটার বিশাল ইম্প্যাক্ট রয়েছে। স্ট্রেস প্রিভেনশনে হাঁটার বিশাল ইম্প্যাক্ট রয়েছে। মুড সুইং, এখন আমাদের মুড প্রায় সুইং করে। আপনি একটু হেঁটে আসেন, দেখবেন আপনার ওই মুড সুইং ভালো লাগে। সো ব্যাপারটি সত্যি। নার্ভাস সিস্টেমের প্রবলেমে অনেকে ভোগেন লেট লাইফে, কিন্তু আমরা রিসার্চে দেখেছি যারা আর্লি লাইফ থেকে হাঁটা স্টার্ট করেন, নিয়মিত হাঁটেন, তাদের পরবর্তীতে ডিমেনশিয়া, পার্কিন্স ডিজিজ এগুলি কম্পারেটিভলি কম হয়। তাহলে কেন আপনি হাঁটবেন না? মানে মেমোরি, স্মৃতিশক্তি এগুলো বাড়াতেও হাঁটা। এবং ইনভেস্টমেন্ট কি? আপনার একজোড়া কিটস, ইটস আ 500 to 800 টাকা দাম, আর কিচ্ছু লাগবে না। একটা জিনিস আমার জানতে ইচ্ছে করছে, অনেক দর্শক আমাদের কাছে প্রশ্ন করেন যে দিনে আসলে কতটুকু টাইম হাঁটা একজন মানুষের জন্য সুস্থ থাকার জন্য উপকারী বা আইডিয়াল বলে আপনি মনে করেন? এটার একটা WHO গাইডলাইন আছে। WHO গাইডলাইনটা হলো 150 মিনিটস পার উইক, অর্থাৎ 30 মিনিট করে 5 দিন সপ্তাহে। মানে 2 দিন তাহলে একটা স্পেস আছে। কিন্তু আমি বিশ্বাস করি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে, আপনারা যদি ভালো থাকতে চান, শরীর মনকে চাঙ্গা রাখতে চান, আপনার বডি ওয়েটকে লিমিট করতে চান, ব্লাড প্রেশারকে নর্মাল রাখতে চান, হার্টের হেলথ ভালো রাখতে চান, ব্লাড সুগার নর্মাল রাখতে চান, তাহলে আপনার উচিত হবে প্রতিদিন 1 ঘন্টা করে হাঁটা। এই 1 ঘন্টা আপনার সময়, মি টাইম। একদম। এবং এইটা আপনি ইচ্ছে করলে আপনি একটু মিউজিক সহ হাঁটতে পারেন, আপনার যদি মিউজিক ভাল লাগে। যারা একটু ইসলামিক প্র্যাকটিস করেন তারা একটু কোনো তাফসীর শুনতে পারেন। এটা ওই সময়টা খুব আরামদায়ক হবে। এবং আপনি যদি প্রকৃতির মাঝে হাঁটতে পারেন ওই 1 ঘন্টা, তাহলে আরো সুপার। সো আমি আজকের এই পডকাস্টে আমি পার্সোনালি বলবো, আমার নিজের এক্সাম্পল দিয়ে, আমি প্রতিদিন অন্তত 1 ঘন্টা হাঁটি। সো আপনাদেরকেও বলবো এবং সবাইকে বলবো 1 ঘন্টা অন্তত হাঁটবেন, 7 days a week, 365 days a year। তাহলে দেখবেন আপনার শরীর মন অনেক চাঙ্গা থাকবে। এখন আমি একটু জানতে চাই যে কি ধরনের স্পিডে হাঁটা উচিত? ব্রিস্ক ওয়াক, একটু জোরে জোরে হাঁটা না একটু ধীরে ধীরে হাঁটা? এটা নিয়েও কিন্তু অনেক ডিবেট আছে, মানুষ অনেক ভাবে কনফিউজ থাকেন। এই জিনিসটা যদি একটু ক্লিয়ার। আমরা আমাদের গবেষণায় দেখেছি যে হাঁটার শুরুটা একটু কম্পারেটিভলি লো স্পিডে করা উচিত। এখানে প্রতি 1 মিনিটে 75 থেকে 85 স্টেপ দেওয়া উচিত শুরুটা। এটাকে আমরা বলি ওয়ার্ম আপ ফেজ। তারপরে আপনি যখন মিড ফেজে যাবেন, মূল ফেজে যাবেন, সেটাকে ব্রিস্ক ওয়াক বলতে পারেন, পাওয়ার ওয়াক বলতে পারেন, বা একটু জোরে হাঁটা বলতে পারেন। সেখানে হোয়াট ইউ হ্যাভ টু ডু, প্রতি মিনিটে 100 মিটার অতিক্রম করতে হবে, 100 স্টেপ দিতে হবে, অর মোর দেন 100 স্টেপ। তাহলে আপনার ফ্যাট বার্ন, আপনি যেখানেই হাঁটেন না কেন, আপনি মোটামুটি একটা রিদম মেনটেন করলেই বুঝতে পারবেন। আপনি প্রথম দিন একটু কাউন্ট করেন ঘড়ি দিয়ে কিংবা আপনার ফোন দিয়ে, আপনি একটু কাউন্ট করে দেখেন আপনার 100 স্টেপ যেতে আপনার কতক্ষণ লাগছে। অথবা আপনি 10 মিনিট একটু দেখেন যে আপনি কত স্টেপ দিচ্ছেন। সেটা আপনার পরবর্তী দিনের মেমোরি হিসেবে কাজ করবে। এবং এটা যদি একবার করে ফেলতে পারেন, তাহলে হাঁটাটা মনে হবে ইফোর্টলেস হাঁটছেন আপনি। এবং দিন শেষে আপনি যখন হেঁটে আসবেন তখন আর একটা সুপার ফিলিংস নিয়ে আসবেন। একটা হলো ওয়ার্ম আপ ফেজ, যেখানে প্রতি মিনিটে 75 থেকে 85 স্টেপ
দিতে হবে। সেকেন্ড হলো যেটা ব্রিস্ক বা পাওয়ার ওয়াক, সেটা হলো 1 মিনিটে 100 স্টেপ মিনিমাম 100 মিটার অতিক্রম করতে হবে। এটা হলে ফ্যাট বার্ন শুরু হয়। 30 মিনিট পরে আপনি আবার কুল ডাউন করবেন, আবার 75 থেকে 85-তে চলে আসবেন। সো এটা যদি আমরা কমপ্লিট করি তাহলে একটা পুরো সাইকেল কমপ্লিট হয়। সো 15 মিনিটস ওয়ার্ম আপ, 30 মিনিটস হলো প্রপার হাঁটা বা জোরে হাঁটা বা ব্রিস্ক ওয়াক বা পাওয়ার ওয়াক, অ্যান্ড নেক্সট 15 মিনিটস হলো ওয়ার্ম ডাউন। কারণ হলো ওই সময় আপনি ফাইবারগুলোকে, ইলাস্টিক ফাইবারগুলোকে, মাসেল ফাইবারগুলোকে আপনি লম্বা করেছেন, হঠাৎ করে যদি আপনি ছেড়ে দেন ব্যথা পাবে। সো ইনজুরি প্রিভেন্ট করার জন্য আস্তে আস্তে করবেন। সো ওই কারণে আমরা কুল ডাউন করি। চমৎকার বিশ্লেষণ। আমার নিজেরও এতটা ডিটেইল জানা ছিল না, কিন্তু বিকজ এটা নিয়ে আমি কাজ করি। সো এটা নিয়ে যে ইনফরমেশন যখনই আসছে, যে জার্নালে যখনই যেটা পাচ্ছি পড়ে ফেলি। এখন কোনো মানুষ ধরেন দীর্ঘদিন হাঁটে না, Okay. হাঁটার ব্যাপারে খুবই সে রিল্যাক্টেড, মাইন্ডসেট করতে পারছে না, সেই মানুষ যখন হাঁটা শুরু করবে তাকে আমরা কিভাবে চিয়ার আপ করতে পারি, বা তাকে চিয়ার আপ এটা ধরে রাখার জন্য যে মাইন্ডসেটটা? চমৎকার একটা প্রশ্ন। ইভেন আমার আম্মু মারা গেছেন, আমার আম্মুকে মোটিভেট করার জন্য আমি এমন কোনো ওয়ে আউট নাই যে করতাম না। সো আম্মুকে যেটা বলতাম, আম্মু 40 মিনিট হাঁটতে পারছো না, ঠিক আছে, তুমি তো 2 মিনিট করে হাঁটতে পারো। সো 2 মিনিট করে ঘরের মধ্যে হাঁটো, 12 বার হাঁটো, তাহলে 24 মিনিট হলো। 2 মিনিট করে যদি 15 বার হাঁটো, 30 মিনিট হলো। সো অনেকে আপনাকে বলবে যে আমি 2 মিনিটের বেশি হাঁটতে পারি না, তারপর আমার ব্রিথলেসনেস হয়। সো 2 মিনিট হাঁটেন, কোনো সমস্যা নেই। এরকম করে 20 বার হাঁটেন ঘরের মাঝে। আপনি 5 মিনিট করে হাঁটতে পারছেন, ঘর থেকে স্টার্ট করেন। আমরা বলি একেবারে না হাঁটার চেয়ে 10 মিনিট হাঁটা ভালো, 10 মিনিট হাঁটার চেয়ে 15 মিনিট হাঁটা ভালো, 15 মিনিটের চেয়ে 40 মিনিট হাঁটা ভালো। সো যে কোনো ভাবে আপনি শুরু করেন 10 মিনিট দিয়ে, তারপরের সপ্তাহে মনে করেন আপনি 2 মিনিট বাড়াবেন, তারপরের সপ্তাহে মনে করেন আপনি 2 মিনিট বাড়াবেন, এইভাবে আপনি আগান। আমার যেটা ফিলিংস হয় যে এটা একটা অভ্যাসে আসলে মানুষ অভ্যস্ত হয়ে যায়, এবং একসময় যারা হাঁটে তারা কিন্তু হাঁটার প্রেমে পড়ে যায়, আমার যেটা অ্যাবসলিউটলি। এবং আগে অনেকে আমাকে প্রশ্ন করতো যে আমার পেজটা থেকে দেখে যে আপনি প্রতিদিন পার্কে যান, কিভাবে যান? আমরা তো পার্কের কথা যখনই মনে হয় পার্কে যাব বা হাঁটতে যাব, মাথা ঝিমঝিম করে, পা অবশ লাগে, রাজ্যের অলস্য, নেগেটিভ ইম্পালস। সো আমি বলি যে আপনি এই নেগেটিভ ইম্পালসকে পাশ কাটায় আপনি ঠিক 7 দিন নিয়মিত একটু হাঁটেন। মনে করেন যে এটা আপনি করছেন ফর দ্য সেক অফ ইয়োরসেলফ, আপনি করেন। 7 দিন পরে আপনি যখন পার্কে যাওয়ার কথা মনে হবে, যেতে পারবেন না, তখন আপনার মাথা ঝিমঝিম করবে, কেন পার্কে যেতে পারছি না। তখন আপনি ফিল করবেন আপনার মাথা ধরে গেছে বা পা অবশ হয়ে যাচ্ছে, কেন আজকে পার্কে যেতে পারছি না, কারণ বৃষ্টি হচ্ছে। সো আই ডু স্ট্রংলি বিলিভ খারাপ অভ্যাসগুলো আমাদের কিন্তু ডেভেলপ করতে হয় না। মোবাইলে অনেকক্ষণ স্ক্রল এমনিতেই হয়ে যায়, দেরিতে ঘুম থেকে ওঠা এমনিতে হয়ে যায়, কিন্তু ভালো অভ্যাসগুলোর জন্য একটু ইফোর্ট দিতে হয়। একটা জিনিস আমি একটু জানতে চাই, যেটা আমার পেজে, চ্যানেলে আমাকেও দর্শকরা রিপিটেডলি জানতে চান, যে আইডিয়ালি আমাদের কত হাজার স্টেপ প্রতিদিন হওয়া উচিত, এবং এই স্টেপগুলো আমরা সত্যি সত্যি আসলে কাউন্ট করব কিভাবে? আপনি যদিও বলেছেন প্রথমে যে আমরা ওয়াচে দেখতে পারি, মোবাইলে দেখতে পারি, তারপরেও এটা ইজি কি টেকনিক হতে পারে যে মোটামুটি ভাবে আমি আমার টার্গেটটা ফিল আপ করলাম, এটা বোঝার জন্য? চমৎকার একটি প্রশ্ন। আমার মনে হয় যেখানেই আছি না কেন এই প্রশ্নটা আনসার করতেই হয়, যে 8000 স্টেপ না 10,000 স্টেপ, 10,000 কি আমাকে হাঁটতেই হবে কিনা, আমি যদি 10,000-এর বেশি হেঁটে ফেলি তাহলে আমার কোনো প্রবলেম হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। সো আমার মনে হয় এই প্রশ্নের একটা সহজ উত্তর আছে, সেটা হলো 10,000 এটা একটা কমার্শিয়াল মিথ। এটা জাপান প্রথম যখন পোডোমিটার আবিষ্কার করে, একটা কোম্পানি, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, ওরা এই মিথ সামনে নিয়ে আসে যাতে ওদের পোডোমিটারটা বেশি বিক্রি হয়, যে আপনাকে 10,000 হাঁটতে হবে। এবং পরবর্তীতে দেখা গেছে যে স্পোর্টস ফিজিওলজিস্টরা তারা দেখেছেন যে না, এই 10,000-এ সায়েন্টিফিক কিছু ব্যাপার রয়েছে, কিন্তু পুরোপুরি সায়েন্স এখানে নাই। মেয়েদের জন্য অ্যারাউন্ড 7,000 to 7,500 স্টেপস, ছেলেদের জন্য 8,000 স্টেপ। সো এইটাকে ডেইলি সুস্থ থাকার জন্য বলা হয়েছে। তবে কারো যদি ওয়েট বেশি হয়ে যায়, তার কিন্তু অনেক বেশি হাঁটতে হবে, তাকে 12,000 স্টেপ কিংবা 15,000 স্টেপও হাঁটতে হবে, কিন্তু অবশ্যই
ট্রেনারের পরামর্শ নিয়ে, এবং সেই সাথে তার হাইড্রেশন লেভেল ঠিক থাকছে কিনা, ফুড ইনটেক ঠিক আছে কিনা, এটাও ব্যাপার। সো আপনারা যারা 10,000-এর বেশি হাঁটবেন তারা অবশ্যই কারো না কারো একটু কনসাল্ট করে নেবেন। আর আমাদের জন্য যারা সুস্থ মানুষ, আমরা কোন ধরনের ডক্টর কনসাল্ট? আই শুড সে এটা জিমের ট্রেনারও হতে পারে, আচ্ছা, এটা স্পোর্টস ফিজিওলজিস্ট হতে পারে, এটা ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট হতে পারে। সো তিন ধরনের যারা হাঁটা নিয়ে বা হাঁটা নিয়ে, অ্যাক্টিভিটিস নিয়ে যারা কাজ করেন তারা। আরেকটি বললেন যে কিভাবে কাউন্ট করবেন। এখন আমার মনে হয় যারা আমরা স্বাস্থ্য সচেতন তারা কোনো না কোনোভাবে আমরা স্মার্টফোন ব্যবহার করি। সো স্মার্টফোনে অনেকগুলি অ্যাপ রয়েছে, গুগল ক্রিয়েট করে দিয়েছে, স্যামসাং আইফোনের প্রত্যেকটা অ্যাপের আপনি 3টাই দিতে পারেন, এবং 3টা কিন্তু 3 ধরনের কাজ করে। একটাতে আপনি কন্টিনিউয়াস যদি না হাঁটেন তাহলে সেটা আপনাকে ফ্যাট বার্ন দেখাবে না। আরেকটাতে আপনি কতটুকু স্টেপ নিচ্ছেন, WHO রিকমেন্ডেশন ফলো করে, সেটা হলো আইফোন। আপনি ধরেন 2 মিনিট হেঁটেছেন, আপনার 2 মিনিটে যত স্টেপ রয়েছে কাউন্ট করে রাখলো। আপনি তারপরে আধা ঘন্টা কাজ করলেন, আবার 2 মিনিট হাঁটলেন, সেই 2 মিনিট কাউন্ট করবে, কিন্তু স্যামসাং আবার সেটা করবে না। সো আমার মনে হয় আপনি 3টাই ডাউনলোড করতে পারেন, এবং 3টা থেকে আপনি প্রপার আপনার হেলথ ইনফরমেশনগুলি আপনি পেতে পারেন। এটা একটা। আরেকটা হলো আপনি যদি একটু খেয়াল করেন প্রত্যেকটা পার্কে, আমি পার্কের কথা বারবার বলছি কেন, কারণ আমাদের লাইফের একটা পার্ট হওয়া উচিত পার্ক। সেটা হলো আমি আমার কাজ শেষ করছি, ঘরে আসার আগে আমি পার্কে একটু হাঁটবো, তাতে প্রকৃতির মাঝে হাঁটবো। কিন্তু এই কথাটা বলার সাথে সাথে দর্শকরা বলবেন যে এই জ্যামের শহর, এখন আমাদের গ্রিন স্পেস নেই, মাঠ নেই, পার্ক নেই, আমরা তাহলে কি করব? তাদের জন্য ওয়ে আউট আছে, কিন্তু আমি যাদের কথা বলছি স্বাস্থ্য সচেতন, আমি অনেককে দেখেছি ধরেন রমনার আশেপাশে বসবাস করে, রমনা থেকে অ্যারাউন্ড 250 মিটারের মধ্যে যে হাউসগুলি আছে, আমরা সেখানে একটা সার্ভে করেছিলাম, মাত্র 10 ভাগ মানুষ রমনার পাশ থেকে রমনায় হাঁটতে আসে। তারা কি এক্সকিউজ দেবে? 90 ভাগ হাঁটছে না, কিন্তু তারা কিন্তু বলবে যে আমার সময় নাই। সো আমার মনে হয় যে এক্সকিউজের অভাব হবে না, কিন্তু ঢাকা শহরে তবুও বেশ কিছু পার্ক রয়েছে, বেশ কিছু মাঠ রয়েছে, বেশ কিছু ফ্রি স্পেস রয়েছে। আপনার ইচ্ছা সদিচ্ছাই যথেষ্ট। যাদের গ্রিন স্পেস নেই, মনে করেন ফ্রি স্পেস নেই, অ্যাটলিস্ট তারা বাড়ির ছাদে হাঁটতে পারে, করিডোরে হাঁটতে পারে, গ্যারেজে হাঁটতে পারে। আমি অনেককে দেখেছি গাড়ি বারান্দায় হাঁটতে, অনেককে দেখেছি বাসার সামনের ফুটপাতে হাঁটতে। আমার বাসা ধানমন্ডিতে একটা ডেরেন আছে, আমি ওইটাতেই ম্যাক্সিমাম ডেতে হাঁটি আমার 2 বাচ্চাকে নিয়ে। ছোট বাচ্চাকে অলমোস্ট 2 বছর বয়স থেকে আঙুল ধরে হাঁটি। সো ওর হাঁটার একটা অভ্যাস ডেভেলপ করেছে, এবং ও এখন আবার চেয়ে স্পিডে হাঁটতে পারে। করেন যে হাঁটার প্রস্তুতি সম্পর্কে একটু বলবো আমাদেরকে, কি প্রিপারেশন নিতে হবে হাঁটার জন্য? কোনো সন্দেহ নেই, এটি আমার মনে হয় পডকাস্টের সবচেয়ে দামি একটি প্রশ্ন, কারণ এটি বারবার জিজ্ঞাসিত হই আমরা। সো এখানে হলো আপনার সাইকোলজিক্যাল প্রিপারেশন কিন্তু একটা বড় ফ্যাক্টর, যে আমি ফিল করবো আমি হাঁটবো, পরের দিন আমি কখন হাঁটবো। কথার কথা, সকালবেলা আমাকে অফিসে যেতে হয়, তারও আগে আমাকে বাচ্চাকে ড্রপ করতে হয়, তারও আগে আমাকে বাজারে যেতে হয়, তাহলে আমি সকালে হাঁটতে পারছি না। ঠিক আছে, তাহলে আমি দুপুরের মাঝে অফিসে এমনভাবে নিজের শিডিউলটা সেট করব যে আমি অফিসে প্রতি 1 ঘন্টায় আমি 2 মিনিট করে হাঁটবো বা 5 মিনিট করে হাঁটবো, এরকম একটা শিডিউল। অথবা বিকেল বা সন্ধ্যায় আমি সকালের হাঁটাটা কমপ্লিট করে ফেলবো। সো এই সাইকোলজিটা অনেক ইম্পর্টেন্ট, আমি বাদ দিতে পারবো না। আমাকে হাঁটতেই হবে, সকালে না পারলে দুপুরে অফিস স্পেসের ভেতরে, দুপুরে না পারলে বিকেলে, বিকেলে না পারলে সন্ধ্যায়, সন্ধ্যায় না পারলে রাতে ডিনারের পরে। আমাকে হাঁটতেই হবে। দিস ইজ ফার্স্ট। নাম্বার 2 হলো আপনি কটনের শার্ট বা কটনের টি শার্ট ব্যবহার করবেন হাঁটার সময়, যাতে ঘামটা হলে শুষে নিতে পারে। আপনি জুতা ব্যবহার করবেন এমন জুতা যেটা কম্পারেটিভলি একটু ফ্ল্যাট, তার মানে হলো পেছনে যে হিল থাকে এবং সামনে যেটুকু উচ্চতা থাকে সেটা প্রায় সমান, তাতে আপনার প্লান্টার ফাসাইটিস হবে না, এবং জুতাটা যত নরম হয় ততই মঙ্গল, আপনার কোনো ইনজুরি হবে না। আমরা দেখেছি অনেকে জুতা থেকে ইনজুরিতে পারেন। জুতার সাইজ কিরকম হওয়া উচিত? জুতার সাইজ যে নর্মাল কিডস পরে, যার যেরকম কিডস পরে সেই রকম, এবং একটু বড় হওয়া উচিত না। আমি স্ট্রংলি বিশ্বাস করি আমরা যারা কিডস পরি আমাদের মাপেই কিডস পরা উচিত, ফিটিং কিডস পরা উচিত, এবং কমফোর্টেবল, একটু সফট, এবং সেই সাথে এইরকম যেন না হয়, অনেককে হাঁটতে দেখেছি হিলটা অনেক উঁচু আর সামনের দিকটা অনেক চিকন, মেয়েদের হিলের মতো জুতা এখনো আছে, কিন্তু এগুলো নট ডক্টর প্রেসক্রাইবড শুজ। কোন সময়টাতে, সকালে, দুপুরে, বিকেলে? আমি বিশ্বাস করি বাঙালিরা কেন জানি রুটিনে ঢুকে গেছে কিংবা মাইন্ডে ঢুকে গেছে যে আমাকে সকালে হাঁটতে হবে, মর্নিং ওয়াক। নট নেসেসারিলি। আমি বিশ্বাস করি আমি আমার লাইফে লাস্ট 30 years
আমি বিকেলে হাঁটি। আমি ফিল করি হাঁটা যেহেতু শরীর মনকে চাঙ্গা করে, সো সারাদিনের যে প্রেশারটা, আমি সেই প্রেশারটা প্রকৃতির মাঝে বা হেঁটে রেখে আসতে চাই। যখন আমি বাসায় ঢুকবো, আই ওয়ান্ট টু বি বেটার হাজব্যান্ড টু মাই ওয়াইফ অ্যান্ড বেটার ফাদার টু মাই টু সন্স। সো আমি চেষ্টা করি একদম স্মুথ একটা মেন্টাল সেট নিয়ে বাসায় ফিরতে। দ্যাটস ওয়াই আমি বিকেল বা সন্ধ্যাটা প্রেফার করি, এবং যেদিন যেখানে মিটিং শেষ হয় তার পাশে যে পার্কটা থাকে সেটাই নেমে পড়ি হাঁটার জন্য। সো আপনাদের জন্য সাজেশন হলো, বা যারা দেখছেন তাদের জন্য সাজেশন হলো যে বিকেলটা হাঁটার জন্য প্রেফার করবেন। এটা বেটার হবে আপনাদের জন্য যদি আপনারা আমার অপিনিয়ন গ্রহণ করেন। আরেকটি ব্যাপার হলো কেটসের একটা কিন্তু বিশাল ভ্যালু আছে। অনেকে বলেন যে আমি পায়ে ব্যথা পাই, আমার পায়ের তলায় ব্যথা করে। এরকম অনেকে বলেন যে আমি হাঁটা শুরু করেছি কিন্তু পায়ের তলায় ব্যথার কারণে আমি হাঁটা ছেড়েও দিয়েছি। সো আপনাদের প্রতি পরামর্শ হলো আপনারা কেটসটা নেবেন, ফিটিং কেটস, এবং সমান হবে হিল এবং সামনের দিকটা একটু সফট হবে, তাতে আপনার কোনো ইনজুরি হবে না, প্ল্যান্টার ফাসাইটিস হবে না, এবং আপনি দেখবেন বেটার পারফরমেন্স পাচ্ছেন। এবং যদি পার্কে হাঁটতে পারেন, টার্ফে হাঁটতে পারেন, তাহলে তো কেটস আরো ডিভিডেন্ড দেয় আপনার জন্য। সো আই ডু স্ট্রংলি বিলিভ এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। তার পাশাপাশি আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হলো হাইড্রেশন। আমাদের সাথে একটু পানি রাখার চেষ্টা করব, প্রতি 10 মিনিট পর পর পানি খাবো, এবং সেটা খুবই ভালো হয়। আমরা দেখেছি, আমরা হাইড্রেশন নিয়ে যারা কাজ করেছি, রিসার্চ করেছি, আমরা দেখেছি যাদের পারফরমেন্স, হাঁটার পারফরমেন্স, স্পোর্টস পারফরমেন্স ভালো রাখতে চায় তারা 10 মিনিট পর পর পানি খায়। এই জন্য দেখবেন খেলোয়াড়দের মাঠের দুই পাশে পানির বটল রাখা থাকে। তারা একটু ফুসরাত পেলেই অল্প একটু 1 থেকে 2 ঢোক পরিমাণ 30 to 60 মিলিলিটার অফ ওয়াটার, সেটা আপনার পারফরমেন্স 13% বাড়িয়ে দেবে। কারণ হলো মানুষের হাইড্রেশন লেভেল যদি 2% ফল করে, পারফরমেন্স 13% ফল করে। এটা হলো বেস লাইন। সো আপনি আপনাকে হাইড্রেটেড রাখবেন, তাতে মিনিট 1-এ আপনার হাঁটার যে স্পিড ছিল 60 মিনিটসে আপনার হাঁটার স্পিড সেম থাকবে। আপনার কাছে তো নিশ্চয়ই অনেক পেশেন্ট এসেছে যারা হাঁটতে শুরু করবে বা হেঁটেছে দীর্ঘদিন, তো এই ধরনের পেশেন্ট ডিল করতে গিয়ে এমন কোনো পেশেন্টকে আপনি পেয়েছেন যে হাঁটা থেকে রিয়েলি যিনি অনেক হেলথ বেনিফিট পেয়েছেন, তার ফিডব্যাকটা কিরকম এসেছে আপনার কাছে? অনেকগুলি চমৎকার এক্সপেরিয়েন্স রয়েছে। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু কোনোদিন ডাক্তার হওয়ার পরে কোনোদিন প্রাইভেট প্র্যাকটিস করিনি। কনসালটেন্সি যেহেতু করি জনস্বাস্থ্যে, সো ওইটা নিয়ে আছি। কিন্তু যেটা সুবিধা হয়েছে টেলিভিশনে কাজ করার কারণে, পার্কে হাঁটতে গেলেই মানুষ চেনে, আর যেহেতু একটা লেটস ওয়াক পেজ চালাই, সো সেই কারণে মানুষ আরো বেশি জিজ্ঞেস করে যে ডাক্তার সাহেব এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে। সো এরকম একটা পেশেন্টের কথা বলি। পেশেন্টটা ইস অ্যারাউন্ড রমনা পার্ক। রমনায় আমি নিয়মিতই হাঁটি, প্রায় 25 বছর রমনায়। সো একজন বলছেন যে ডাক্তার সাহেব অনেক দিন হাঁটি, আপনাকে দেখি, আপনি তো মোটামুটি ওয়েট ঠিকই আছে, কিন্তু আমি ওয়েট কমাতে পারছি না। সো ওনার সাথে একটু বসলাম বেঞ্চে। তো উনি বললেন যে দেখেন আমি এইরকম স্পিডে হাঁটি। তো দেখলাম যে উনি ট্রাউজার পরছেন, খুব সুন্দর দামি ট্রাউজার, দামি কেটস, দামি টি শার্ট পরছেন, কিন্তু পকেটে হাত দিয়ে হাঁটেন। ভদ্রলোক পকেটে হাত দিয়ে একটু ভাবতে ভাবতে একটু ভাবুক মানুষ মনে হলো। সো উনি এইভাবে হাঁটেন। তারপরে বললাম যে আপনি হাঁটা শেষ করে কি করেন? বললেন হাঁটা শেষ করে আমি বাসায় ফিরি, বাসায় ফেরার পরে কিছু খাওয়া দাওয়া করি, মেনুটা জানলাম। সো তার ওয়াইফ মনে করে হাজবেন্ড 1 ঘন্টা 1.5 ঘন্টা হেঁটে এসেছে, সো 1 গ্লাস দুধ, ভালো ভালো খাবার, স্যান্ডউইচ থেকে শুরু করে উনি যতটুকু ক্যালোরি বার্ন করছেন তার চেয়ে অনেক বেশি ক্যালোরি যাওয়ার পরে গ্রহণ করছেন। সো ব্যাপারটা একটু কারেক্ট করে দেবার পরে 3 মাস থেকে 6 মাস পরে ওনার সাথে আবার দেখা, ওনার চোখে মুখে দেখলাম হাসি, এবং সেই হাসিটাই আমাদের কাছে প্রাপ্তি। আমরা যারা মানুষের জন্য কাজ করি তারা ওই মানুষের চোখে মুখের আনন্দটা দেখতে চাই, এবং সেটাই আমাদেরকে বেঁচে থাকার তাহলে বেসিকটা হচ্ছে যে হাঁটাতে আমরা যে ক্যালোরিটা বার্ন করছি এবং ইনটেকটার সাথে তার একটা ব্যালেন্স। ডেফিনেটলি কোনোদিন যদি আপনার একটু বেশি খেয়ে ফেলেন কোনো দাওয়াতে যেয়ে, আফসোস করবেন না, আপনি একটু বেশি হাঁটেন। আমি যেরকম বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে মিষ্টি আমি খাই না। মিষ্টি আমার ভীষণ প্রিয়, কিন্তু মিষ্টি একটা খেলে 2 কিলোমিটার বেশি হাঁটি। সো নিঃসন্দেহে মিষ্টি পাগল মানুষরা অনেক উপকৃত হবে, যাবে একটু বেশি পরিশ্রম করতে হবে। আপনি শুরুতেই বলেছেন যে মাথা থেকে পা পর্যন্ত আমাদের শরীরের সব অর্গানগুলো ভালো থাকার জন্য হাঁটা একটা বিশেষ ভূমিকা রাখে। তো একটু ডিটেইলে এখন জানতে চাই যে
আলাদা আলাদা করে আমরা জানতে চাই, কারণ আমাদের এই পডকাস্ট বিভিন্ন রোগে ভুগছেন এই ধরনের মানুষজন দেখেন। সো একটু যদি একটা করে ডিজিজ ধরে আমরা জানতে চাই যে ব্লাড প্রেশার কন্ট্রোলে হাঁটার ভূমিকা সম্পর্কে একটু আমাকে বলবেন। ব্লাড প্রেশার প্লাস হার্ট ডিজিজ আলাদা আলাদা করে একটু শুনতে চাই। ওকে, শিওরলি। আমি যদি হার্ট ডিজিজের কথা বলি, আমরা সবাই জানি যে এটা নাম্বার 1 কিলার ডিজিজ ইন বাংলাদেশ অ্যান্ড অলমোস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। নন কমিউনিকেবল ডিজিজের ভেতরে এটাতে অনেক বেশি মানুষ মারা যায়। সো এক্ষেত্রে যেটা হয়, হার্টের কন্ট্রাক্টিলিটি ভালো মানে হয়, সংকোচন সংকোচন প্রসারণ ভালো হয় এবং পুরো পুরো সিস্টেমে ব্লাড সার্কুলেশনটা বেটার হয়, নাম্বার 1। নাম্বার 2 হলো এইচডিএল বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটাকে গুড কপ বলা হয়, সেটার সংখ্যা বেড়ে যায়। গুড কোলেস্টেরল, গুড কোলেস্টেরল। সো আলটিমেটলি গুড কোলেস্টেরল ব্যাড কোলেস্টেরলকে ড্রাইভ আউট করে, নাম্বার 2। নাম্বার 3 হলো কিছু হরমোন, বেটার হরমোন, যেগুলি কামস ইনটু প্লে এবং সেগুলি হার্টের হেলথকে ভালো রাখে। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে হার্ট ডিজিজ প্রিভেন্ট করার ক্ষেত্রে হাঁটাহাঁটি একটি বড় ভূমিকা পালন করে। আর ব্লাড প্রেশারের ব্যাপারটি আমি একটা স্টাডি দিয়ে বলতে চাই। সেটা হলো ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিন একটা রিসার্চ করেছে। এটা অনেকগুলি রিসার্চের কম্বিনেশনের রিসার্চটা হলো যে 40,000 স্যাম্পল সাইজ ছিল, 40,000, এবং সেই 40,000 পিপলকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কিছু মেডিসিন গ্রহণ করেছে, হাইপারটেনসিভ মেডিসিন, আর কিছু মেডিসিন গ্রহণ করেনি। যারা মেডিসিন গ্রহণ করেনি তারা এক্সারসাইজ করেছে। সো দেখা গেছে আলটিমেটলি যারা এক্সারসাইজ করেছে এবং মেডিসিন গ্রহণ করেছে তাদের 8 মিলিমিটার অফ মার্কারি কমেছে বিকজ অফ ওয়াকিং, মডারেট এক্সারসাইজ। আর যারা শুধুমাত্র এক্সারসাইজ করেছে তাদের, কিংবা হাঁটাহাঁটি করেছে, তাদের 4 মিলিমিটার অফ মার্কারি কমেছে। এটা থেকে দুইটা সলিউশনে আমরা আসতে পারি। একটা হলো ওয়াক বা মডারেট এক্সারসাইজ ব্লাড প্রেশারকে রিডিউস করে। বেশি রিডিউস করে হলো যারা হাইপারটেনসিভ তাদের, কারণ তাদের ব্লাড প্রেশার বেশি। আর যারা নর্মাল আছে তাদের একটু কম রিডিউস করে, কিন্তু গড় হলো 4 মিলিমিটার অফ মার্কারি। আর যারা ওষুধ গ্রহণ করে তাদের ক্ষেত্রে 8 মিলিমিটার অফ মার্কারি রিডিউস করে। এখান থেকে আমরা সলিউশনে আসতে পারি। সেটা হলো যে ওষুধ যারা গ্রহণ করছেন তারা মনে করেন আমি তো ওষুধ খাবই, সুতরাং আমি হাঁটবো কেন, হাঁটার দরকার কি? কিন্তু গবেষণায় দেখা গেছে আপনি যখনই হাঁটছেন ওষুধ আর হাঁটার কম্বিনেশন আপনাকে ডাবল ডিভিডেন্ড দিচ্ছে, একটা সিনার্জিস্টিক ইফেক্ট। অ্যাবসলিউটলি 1 + 1 = 3 হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমরা যদি আমাদের ব্লাড সুগার লেভেলকে, ব্লাড প্রেশারকে নর্মাল রাখতে চাই, আমরা যদি ব্লাড প্রেশারকে কমিয়ে রাখতে চাই, আমরা যদি হার্ট ডিজিজকে মাইনাস করতে চাই কিংবা হার্ট ডিজিজ থেকে দূরে থাকতে চাই, তাহলে আমাদের হাঁটাহাঁটি করা উচিত। আমাদের দেশে তো ডায়াবেটিক রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এখন ডায়াবেটিক রোগীদের জন্য হাঁটা সম্পর্কে আপনি মোটামুটি একটা ভালো যদি গাইডলাইন দেন। অ্যাবসলিউটলি। এটা বোধহয় ওই আগের একটা প্রশ্ন ছিল, সেটার মতোই সবচেয়ে বেশিবার আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আমি ডায়াবেটিক পেশেন্ট, কিংবা আমার ডায়াবেটিস হবে না, বা আমার বাবা মায়ের আছে, আমি সাফার করবো কিনা, সেই জন্য আমার কি করা উচিত। প্রি ডায়াবেটিক পেশেন্টদেরও যেমন হাঁটা হয় যে মেডিসিন। সো এই ক্ষেত্রে ফিজিওলজিটা হলো অ্যাকচুয়ালি যারা হাঁটাহাঁটি করে তাদের কিন্তু অনেকগুলো বেনিফিট হয়। নাম্বার 1 বেনিফিট হলো কর্টিসল, যে হরমোনটা, স্ট্রেস হরমোন, সেটাকে কমিয়ে রাখা যায় এবং সেই কারণে ব্লাড সুগার লেভেলটা নর্মাল থাকে। আবার দেখা যায় ব্লাড সুগার কোথায় জমা হয়, সেটা হলো মাসে। সো আমি যখন হাঁটি তখন কিন্তু আবার প্রত্যেকটা মাসেল হাঁটে, সো আবার প্রত্যেকটা মাসেলের এক্সারসাইজ হয়। সো মাসেল মাসটা কম্পারেটিভলি বেটার হয় যারা হাঁটে। সো ইন দ্যাট কেস স্টোরেজ অফ গ্লুকোজ সেটা কম্পারেটিভলি বেটার হয়। আবার দেখা যায় যে ভিসেরাল যে ফ্যাট, সেটা কিন্তু কম্পারেটিভলি যারা হাঁটে তাদের ভিসেরাল ফ্যাট মিনিমাইজড অবস্থায় থাকে এবং তাদের প্যানক্রিয়াসে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। প্যানক্রিয়াসে ব্লাড সার্কুলেশন বেটার হওয়া মানেই হলো তাদের কিন্তু ইনসুলিন বা বিটা সেল প্রোডাকশন বেশি হয়, বাড়ে, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে। সো এই সব কিছু মিলিয়ে আপনার যে ইম্প্যাক্টটা হয়, এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট। এই জন্য ডায়াবেটিক পেশেন্টের ফুড কন্ট্রোল যতটা ইম্পর্টেন্ট, ততটাই ইম্পর্টেন্ট হাঁটাহাঁটি। আমি অনেককে দেখেছি, বাংলাদেশে 1.2 crore মানুষ ডায়াবেটিক পেশেন্ট। আমি অনেককে দেখেছি, আমি তো দারুণ ফুড কন্ট্রোল করি, কিন্তু আমি হাঁটাহাঁটি করি না। সো আপনার অনেক সময় হাঁটাহাঁটি আপনার ইনসুলিন ইফেক্টিভিটিও কমে যাবে যদি আপনি না হাঁটেন। তাহলে প্রি ডায়াবেটিক দুই ধরনের, সব ধরনের মানুষের জন্যই আপনার হাঁটাটা অনেক ইম্পর্টেন্ট। এখন একটু জানতে চাই, ওবেসিটি বা যারা স্থূলতায় ভুগছেন তাদের এই স্থূলতা কমাতে বা ওবেসিটি কমাতে এবং ওয়েট কন্ট্রোল করতে হাঁটা কিভাবে
উপকারী হতে পারে? এটাও একটা চমৎকার বিষয়, যে বিষয় নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। অনেকেই বলেন যে খুব মায়া লাগে তাদের প্রতি, আমার ওয়েট 30 কেজি বেশি আছে, ডাক্তার সাহেব কিভাবে আমি 2 মাসে কমাবো? আমার ওয়েট 20 কেজি বেশি আছে, আমি কি এই মাসে 20 কেজি কমায় ফেলবো? সো তখন খুব বিনয়ের সাথে বলি যে আপনারা তো নিশ্চয়ই বাংলা ফিল্মে অভিনয় করবেন না, কিংবা মডেল হবেন না, বা গায়ক গায়িকা হবেন না। এত কি দরকার আছে আপনার ওয়েট এত দ্রুত কমাবার? ক্র্যাশ ডায়েট করে বা কিটো ডায়েট করে। সো হোয়াট ইউ ক্যান ডু, ওয়াক ক্যান সলভ ইউর প্রবলেম। একটুখানি ডায়েট কন্ট্রোল লাগতে পারে, তার পাশাপাশি আপনি টার্গেট করবেন যারা একটু ওয়েট বেশি আছে, তাদেরকে বলবো প্রতি মাসে 1/2 কেজি বা 1 কেজি, এর বেশি আমি কমবো না। সো আমি 20 মাসে 20 কেজি কমবো। স্লো। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আমার একবার ওয়েট ঝরে যাবে, সেই ওয়েট আর ব্যাক করবে না। এবং সেটা করার জন্য বেস্ট ওয়ে হলো আপনি হাঁটবেন 3 বার, 45 মিনিটকে বা 1 ঘন্টাকে আপনি 3 ভাগে ভাগ করবেন। ব্রেকফাস্টের পরে আপনি ঘরের মাঝেই 15 থেকে 20 মিনিট হাঁটেন, লাঞ্চের পরে আপনি অফিসের মাঝেই 20 থেকে 30 মিনিট হাঁটেন, আর ডিনারের পরেই রাতে আপনার ঘরের মাঝে বা আপনার বাসার পাশে যদি ফুটপাথ থাকে, পার্ক থাকে, আপনি যদি সন্ধ্যার পর ডিনার করে ফেলেন, একটু যেয়ে হেঁটে আসেন। এই 3 বার হাঁটার পর, খাওয়ার পর যদি আপনি হাঁটেন, 3টা বেনিফিট হবে। আপনার বডি ওয়েট কন্ট্রোলে থাকবে, আপনার ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে, আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে। মোস্ট ইম্পর্টেন্টলি আরও একটা ভাইটাল জিনিস পাবেন, সেটা হলো আপনার আইবিএস হবে না, ইরিটেবল বাউল সিনড্রোম হবে না। সো এই হাঁটাটা জাস্ট আফটার মিল হাঁটাটা, এটা অনেক বেনিফিশিয়াল। এবং আই ডু স্ট্রংলি রিকমেন্ড করতে পারি আজকে যারা শুনবে, এটা যদি প্র্যাকটিস করে। লাঞ্চ এবং ডিনার দুটোর পরেই হাঁটা। ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনার। এই লাঞ্চ এবং ডিনারের পরে, মেইন মিলের পরে এক্স্যাক্টলি ঠিক কত? ইউ ডোন্ট হ্যাভ টু টেক এনি রেস্ট। সময় হাঁটা দরকার 15, 20, 25 মিনিট, 30 মিনিট, আপনার যেটুকু সময় পান সেটুকু হাঁটেন। মনে রেখেন যে 3 বারের হাঁটা যোগ করে যেন 1 ঘন্টা হয় আপনার। সো সকালে আপনি 15 মিনিট হাঁটলে, দুপুরে 20 মিনিট হাঁটেন, রাত্রে আবার 25 মিনিট হাঁটেন, 1 ঘন্টা হয়ে গেল। আপনার এই কথার সূত্র ধরে একটা জিনিস ক্লিয়ার হলো যে যারা ওয়েট ড্রপ করতে চাচ্ছেন, তারা দেখা যায় যে কনসিস্টেন্ট থাকতে পারেন না, আবার আগের ওজনে চলে যায়। কিন্তু যদি হাঁটা নিয়মিত থাকে, তাহলে আগের ওজনে ফিরে যাওয়ার আর সম্ভাবনাটা কম। অ্যাবসলিউটলি অনেক কমে যায়। এবং উনি যখন আস্তে আস্তে ওয়েট কমছেন এবং হেলথ বেনিফিটগুলো এনজয় করছেন, তখন উনি কোনোভাবেই চাইবেন না আগের ওয়েটে ফিরে না যেতে, এবং সেটা তাকে ওয়াকাথন কিংবা হাঁটাহাঁটি হেল্প করবে। ওজন কমানোর একটা পার্টিকুলার এরিয়া নিয়ে আমি একটু কথা বলতে চাই। বিশেষ করে আমাদের সবার কনসার্ন যে বেলি ফ্যাট কমে না। বেলি ফ্যাট কমাতে হাঁটা কতটুকু ভূমিকা রাখতে পারে? আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে অনেকেই আমাদের কাছে এরকম বলেন যে ডক্টর, আমি তো হাঁটি কিন্তু তাও আমার ওয়েট কমে না। এই দুটোর ব্যাখ্যা আপনি কিভাবে দেন? আমার মনে হয় শেষেরটা আগে বলি, সেটা বোধহয় একটু আগে আলোচনায় এসেছে। যে আমি এক পেশেন্টের কথা বলেছিলাম, যিনি হাঁটেন পকেটে হাত দিয়ে, কিন্তু যাওয়ার পরে ভুঁড়ি ভোজ করেন। রমনা পার্কে কিংবা বিভিন্ন পার্কে অনেককেই পাবেন, খুব গল্প করতে করতে হাঁটেন এবং তারপর বিরিয়ানি খান, এরকম অনেকে আছেন। সো আপনার ইনটেক যদি যে বার্ন করছেন সেটা চেয়ে বেশি হয়ে যায়, আপনি ফুড কন্ট্রোল করতে হবে। সো এটা একটা ফ্যাক্টর। আর আপনাকে ফ্যাট বার্ন করার জন্য, বেলি ফ্যাটের কথা যে বলছেন, ফ্যাট বার্ন করার জন্য আপনাকে হাঁটতে হবে। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ওয়াক, ব্রিস্ক ওয়াক যেটা বলি, ব্রিস্ক ওয়াক আর পাওয়ার ওয়াক নিতে হবে আপনাকে। এবং সেটা অবশ্যই নেবার আগে আপনার অন্যান্য ফিটনেস ঠিক আছে কিনা, আপনার ট্রেনার অথবা কোনো ডাক্তারের পরামর্শ অথবা স্পোর্টস ফিজিওলজিস্টের পরামর্শ নেবেন। এটা আমি ব্যক্তিগতভাবে রিকমেন্ড করি। কারণ হলো অনেকে শুরু করেন মিনিমাম লেভেল অফ ফিটনেস ছাড়া এবং তারপর হঠাৎ করে ছেড়ে দেন। সো সেটা করার চেয়ে আপনার ওয়ে আউটটা কি হবে, আপনার রুটিনটা কি হবে, আপনি কতটুকু সময় করবেন, কতদিন পরে একটু বাড়বেন, একটা চার্টের মধ্যে আপনি থাকলেন, একটা পরামর্শের মধ্যে থাকলেন। সো এটা আমার রিকমেন্ডেশন যে আপনারা অ্যাটলিস্ট পরামর্শটা নেবেন কারোর আগে। একটা জিনিস আমি একটু জানতে চাই যে যারা নতুন হাঁটা শুরু করবেন ভাবছেন, চিন্তা করছেন, আজকে থেকে মাইন্ডসেট যে আমি কিছুকে ইনভেস্টিগেশন করার দরকার আছে আমার শরীরের কন্ডিশনগুলো জানার জন্য। ইফ আই এম কমপ্লিটলি ওকে,
আমার বুকে কোনো ব্যথা নেই, আমি নর্মাল হিউম্যান বিইং, আমি আমার সব কাজ করছি ঠিকঠাক মতো, আমি সিঁড়ি বেয়ে উঠছি, আমার হার্ট রেসপন্ড করছে না বা ধরপড় করছে না, ইন দ্যাট কেস ইউ আর ফাইন, আপনি হাঁটতে যেতে পারেন। কিন্তু একটা সার্টেন এইজে আপনি অনেক জোরে হাঁটবেন, ইন দ্যাট কেস সেই ব্যাপারটা আপনি অবশ্যই আপনার কার্ডিওলজিস্টের পরামর্শ নিয়ে, ইফ ইউ ডু হ্যাভ এনি হার্টের প্রবলেম, সো আপনার কার্ডিওলজিস্টের পরামর্শ নিয়ে হাঁটাটা ওয়াইজ হবে আপনার জন্য। আর যাদের জয়েন্টে প্রবলেম থাকে, বিভিন্ন ধরনের ব্যথা থাকে, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি হতে যে পারে? ডাক্তারের পরামর্শ নিচ্ছেন সেই ডাক্তারের পরামর্শ নিয়ে হাঁটবেন, তাহলে ব্যাপারটা হি নোজ বেটার দেন এনিবডি এলস যে আপনার কি সমস্যা আছে, আপনার হাঁটাহাঁটি এই এই ডিজিজকে অ্যাগ্রাভেট করবে কিনা, এটুকু যদি উনি গ্যারান্টি দেন যে আপনার হাঁটাহাঁটি এই ডিজিজকে নিচের দিকে নামাবে না বা আরো ক্ষতি করবে না, ইন দ্যাট কেস মানে ডাক্তারের সাথে একটু রেসপেক্টিভ ফিজিশিয়ানের সাথে একটু পরামর্শ করে হাঁটার প্রিপারেশন নিতে। আজকের এই সেডেন্টারি লাইফস্টাইলে একটা মূল কনসার্ন হচ্ছে স্ট্রেস বা মানসিক চাপ, শারীরিক চাপ, ফিনান্সিয়াল স্ট্রেস, রিলেশনশিপের স্ট্রেস। এই নানাবিধ স্ট্রেস কমাতে হাঁটা আসলে কিভাবে একজন মানুষকে হেল্প করতে পারে? প্রচন্ডভাবে। আমরা বলি যে একদম বলি, কারণ হলো সায়েন্টিফিক ফ্যাক্ট এটা, যে হাঁটা স্ট্রেস কমায়। আপনার স্ট্রেস, মানসিক চাপ ফিল করছেন, সেটা ফিনান্সিয়াল অ্যাসপেক্টে হোক, পারিবারিক কারণে হোক, সেটা আপনার কাজের ওয়ার্কলোডের কারণে হোক, কোনো ডেডলাইনের কারণে হোক, কিংবা কোনো কিছু থেকে ভয় পেয়ে হোক, আপনি জাস্ট একটু হাঁটেন, দেখবেন আপনার স্ট্রেসটা আপনি কম্পারেটিভলি বেটার ওয়েতে ডিল করতে পারছেন। আবার আপনার মাথায় কোনো খারাপ চিন্তা এসেছে, কারো ক্ষতি করতে ইচ্ছে করছে, আপনি একটু যেয়ে হাঁটেন, 10 মিনিট হেঁটে আসেন, দেখবেন মাথা থেকে ওটা চলে গেছে। আপনি নতুন কিছু ভাবতে চান, করতে চান নতুন কিছু, একটু হাঁটেন, মাথা খুলে যাবে উইটাল। সো এই যে ব্যাপারটা, এটার যে ফিজিওলজি আছে, এটা সংক্ষেপে বলে দিই। সেটা হলো স্ট্রেস কি করে, আমাদের কার্ডিয়াক ফাংশনকে কম্পারেটিভলি হ্যাম্পার করে, আমাদের ব্লাড সুগারকে ট্রিগার করে। এই ব্যাপারগুলোকে ব্যালেন্স করার জন্য এন্ডোরফিন হরমোন, আপনি যখন হাঁটবেন এন্ডোরফিন নিঃসরণ হয়, সেরোটোনিন নিঃসরণ হয়, এগুলো আপনার বেটার মুড, হ্যাপি হরমোন, আপনার বেটার মুড, আপনার ওয়েলবিংটা মেনটেন করে। সো এই ব্যাপারগুলো যখন ঘটে, তখন আপনার স্ট্রেসটা অটোমেটিক দূরে রাখতে পারেন আপনি। এটা হলো ফিজিওলজি। সো আমার মনে হয় যারা না, বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যে স্ট্রেসে ভুগছে না। আপনি যদি এখন একটু নিচে নামেন, প্রত্যেকটা বাংলাদেশি মনে হচ্ছে তাদের প্লেন ছুটে যাবে, না হলে ট্রেন ধরতে যাচ্ছে। সবার মাঝে অস্থিরতা, দৌড়ানো, এই যে ব্যাপারটা, হাঁটাহাঁটি ক্যান সলভ দ্য প্রবলেম। আমি আমার লাইফে দেখেছি, আমি অনেক কাজ করি আলহামদুলিল্লাহ, এখনো 12-14 ঘন্টা কাজ করি, 10টা ডিসিপ্লিনে কাজ করি, কিন্তু আমি স্ট্রেসড হই না, বিকজ আমি নিয়মিত হাঁটি। ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো কন্ট্রোলেও তাহলে হাঁটা একটা বিশাল ভূমিকা পালন করে। স্ট্রেস ক্যান লিড টু ডিপ্রেশন, স্ট্রেস থেকে এংজাইটি হয়, এবং ডিপ্রেশন বা বার্ন আউট ব্যাপারটা তখনই হয়, স্ট্রেস হলো আমি বুঝতে পারছি আমার 10টা কাজ, এই 10টা কাজ যদি কমপ্লিট করে ফেলতে পারি আমি একটু রিল্যাক্স হব। কিন্তু বার্ন আউট বা ডিপ্রেশন হলো আমি আমার সব কাজ শেষ হয়ে গেছে, তারপরেও ফিল করছি আমার জীবনের কোনো মানে নেই, why I am living. সো আলটিমেটলি স্ট্রেস ক্যান লিড টু ডিপ্রেশন। আমরা যদি স্ট্রেসকে স্ট্রেসের জায়গায় ডিল করে ফেলি, ডিপ্রেশনে যায় না। এটা হলো প্রিভেন্টিভ অ্যাসপেক্ট। আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে ভালো ঘুম আসতে হাঁটা কিভাবে হেল্প করতে পারে? বিশালভাবে, কারণ আমি শুরুতেই বলেছি, একদম শুরুর ব্যাপারটি, সেটা হলো সবগুলো সিস্টেমের উপরে হাঁটার ইম্প্যাক্ট রয়েছে। সো আপনার মাস্কুলোস্কেলেটাল সিস্টেম থেকে শুরু করে হার্ট হেলথ বলেন, আপনার ফুসফুসের স্বাস্থ্য বলেন, আপনার কিডনির স্বাস্থ্য বলেন, আপনার লিভারের স্বাস্থ্য বলেন, সব কিছু যখন প্রপারলি মেনটেইনড হচ্ছে, তখন আপনি কম্পারেটিভলি বেটার ওয়েতে একটু রিল্যাক্স মুডে ঘুমাতে যেতে পারছেন। এবং আপনি দেখবেন যে হাঁটে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করে, তার কিন্তু একটু একটু বিকেলের সন্ধ্যার দিক থেকে একটু বডি ঝিমঝিম করা শুরু করে। তার মানে হলো শরীরে আমাদের যে মেকানিজম রয়েছে, ঘুমানো এবং ওয়েক আপ, সেই বডি ক্লকটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। সো আমার ঘুমানোর টাইম কিন্তু আল্লাহ নির্ধারণ করে দিয়েছে যে সন্ধ্যার পরে। সো ওই বডি ক্লকটা যখন অ্যাক্টিভেটেড হয়, আপনি ডিনারের যত পরেই ঘুমাতে যান না কেন, 9টায় ঘুমাতে যান, 10টায় ঘুমাতে যান, আপনার ঘুমটা ভালো হবে। ফজরের নামাজের পরপরই আপনার বডি তখন আপনাকে ডেকে দেবে এবং ফ্রেশ অবস্থায় আপনি চলে যেতে পারেন। সো আমরা দেখেছি, রিসার্চও বলে, যারা নিয়মিত হাঁটে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, মডারেট এক্সারসাইজ করে, কিংবা যোগা করে, কিংবা কোনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে, তারা কম্পারেটিভলি বেটার ওয়েতে ঘুমায়, তাদের ঘুমটা কোয়ালিটিফুল হয়। আমরা কিন্তু এখন আর কোনো স্লিপ বলি না, উই কল কোয়ালিটি অফ স্লিপ। এবং সেই কোয়ালিটি অফ স্লিপ 7 ঘন্টা মিনিমাম হওয়া উচিত, 8 ঘন্টা হলে ভালো।
পারলে 9 ঘন্টা। সো এই যে স্প্যানটা, এটা কি সব বয়সের মানুষের জন্যই একই টাইমিংটা? আমেরিকান স্লিপ জার্নাল অনুযায়ী, যদিও আমাদের এই পার্ট অফ ভিডিওতেও এটা বলার চেষ্টা Yeah. করি যে একজন সুস্থ মানুষের 8 থেকে 9 ঘন্টা, 7 থেকে 7 থেকে 8 ঘন্টা বা 8 থেকে 9 ঘন্টা ঘুম দরকার। এবং আমরা দেখেছি যারা এটা পারেন তারা কিন্তু দীর্ঘদিন নিজেকে সজীব রাখতে পারেন, দীর্ঘদিন নিজেকে কর্মক্ষম রাখতে পারেন, নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেন্ট করতে পারেন, তাদের বডি ইমিউনিটি ভালো থাকে এবং তারা অনেক বেশি আনন্দের সাথে কাজ করেন। আমি আমার এক্সপেরিয়েন্স থেকে, ভিডিও বানানোর এক্সপেরিয়েন্স থেকে আপনার সাথে একটা প্রশ্ন জানতে চাই, যে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আপনি বলেন রাতের ঘুমটা 7 থেকে 8 ঘন্টা কি 6 থেকে 7 ঘন্টা হওয়া দরকার কোয়ালিটি স্লিপ, কিন্তু আমাকে অনেকেই ইনবক্সে প্রশ্ন করেন যে যারা রাতে কাজ করেন, নাইট গার্ডের চাকরি করেন অথবা নাইট শিফটে কাজ করেন, তারা কিভাবে হাঁটার সাইকেলটা মেনটেন করতে পারেন, অনেকেই জানতে চান। হ্যাঁ, এটা অবশ্য অনেক ট্রিকি একটা প্রশ্ন। আমার মনে হয় যে এটা উত্তর করাটা আমার জন্য খুব টাফ হবে, তবু আমি চেষ্টা করতে পারি যে আমি সায়েন্সের ব্যাপারটা তুলে ধরতে পারি। কেউ মানতে পারছে, কত পার্সেন্ট মানতে পারছে, এটা তার ব্যাপার। এখন তার বাস্তবতা হলো তাকে নাইট গার্ডে চাকরি করতে হচ্ছে, তার বাস্তবতা হলো সারা রাত তাকে টেলিভিশনে কাজ করতে হচ্ছে বিকজ উনি নাইট শিফটে ডিউটি করেন। সুতরাং আই হ্যাভ নাথিং টু হেল্প হিম। সায়েন্স এখানে তাকে হেল্প করছে না যে আপনি রাতে জেগে থাকছেন বলে আপনি দিনে ঘুমাবেন, সুতরাং সায়েন্স আপনার জন্য উল্টো হয়ে যাবে। নট দ্যাট, উনাকে কিছু না কিছু পে করতেই হবে। সুতরাং যাদের সুযোগ আছে তারা যেন দিনের বেলায় চলে আসেন এবং বেটার ওয়েতে লাইফ লিড করেন। হাঁটা কি আসলে আমাদের লংজিভিটি বাড়াতে পারে, আয়ু বাড়াতে পারে? যদিও আয়ু আমাদের সৃষ্টিকর্তার হাতে, বাট তারপরে বিজ্ঞান ভিত্তিক ভাবে আমরা কিভাবে আমাদের লাইফ স্প্যানটাকে হাঁটার মাধ্যমে কি বাড়ানোর কোনো সুযোগ আছে? মাথা এবং হার্ট আমার মনে হয় দুইটা উত্তর দেয়। হার্ট বলছে যে আসলে আমরা যারা উই বিলিভ ইন ইসলাম, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা আমাদের জন্ম মৃত্যু বিয়ে সবগুলি আল্লাহর হাতে। সুতরাং এখানের উত্তর হলো না। মাথা বলছে যে হ্যাঁ, আমরা প্রত্যেক বার্থডেতে, ধরেন আপনার বার্থডে যেদিন কিংবা আমার বার্থডে, সবাই উইশ করে যে আল্লাহ আপনাকে দীর্ঘ আয়ু দান করুক, কিন্তু সেই দীর্ঘ আয়ু যদি রোগ শোকের সাথে হয়, এই দীর্ঘ আয়ু দিয়ে আমি কি করব? কোনো দরকার নেই। সো আপনি নিজেকে প্রোডাক্টিভ রাখতে চাইলে, আমার মনে হয় নন কমিউনিকেবল ডিজিজ থেকে ফ্রি রাখতে চাইলে আপনি হাঁটেন, এটাকে আপনি লং টার্ম ডিভিডেন্ড পাবেন। যখন আপনি লং টার্ম ডিভিডেন্ড পাবেন, তখন আপনার বাঁচার আগ্রহ হবে। এবং আমি বিশ্বাস করি সৎ নিয়তে কেউ যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ সেটা মঞ্জুর করেন। আমাদের এই ব্যস্ত জীবনে দেখা যায় যে আমরা অনেকেই হয়তো বাড়ির বাইরে গিয়ে হাঁটতে পারি না, হাঁটার সুযোগ হয় না। সেক্ষেত্রে আজকাল আমরা স্মার্ট একটা চয়েস হচ্ছে যে ঘরে ট্রেডমিলে আমরা হাঁটা প্র্যাকটিস করতে পারি। তো যারা ট্রেডমিলে হাঁটেন তাদের সম্পর্কে আপনার অ্যাডভাইস কি, বা এটা আসলেই কতটুকু বেনিফিট দিতে পারে? বেনিফিট ইস ওকে, ইস ফাইন, যেহেতু সায়েন্স এটা ইনোভেট করেছে যে আমরা এইভাবে হাঁটতে পারি এবং এটা রিকমেন্ডও করা হয়। স্পোর্টস ফিজিওলজিস্টরা রিকমেন্ড করে যে আপনি ট্রেডমিলে হাঁটতে পারেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে পক্ষপাতী না। আমি ব্যক্তিগতভাবে অনেককে ট্রেডমিল থেকে পার্কে নিয়ে এসেছি এবং আমার ক্যাম্পেইনই এরকম। সেগুলো প্রকৃতির সাথে হাঁটেন। সেই প্রকৃতিটা পার্ক হতে পারে, সেই প্রকৃতিটা আপনার ফুটপাথ হতে পারে, সেই প্রকৃতিটা আপনার নদীর পাড়ে হতে পারে, সেই প্রকৃতিটা ঘরের ছাদে হতে পারে, সেই প্রকৃতি আপনার ইভেন গাড়ির গ্যারেজেও হতে পারে। কিন্তু আপনি হাঁটেন বলতে আই শুড সে যে আপনি ট্রেডমিল ছাড়া হাঁটেন। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটার পক্ষপাতী না। সো আমার মনে হয় যে এই পার্টিকুলার অ্যাসপেক্টে আমি অন্তত তাদেরকে অ্যাডভাইস করব যে আপনারা হাঁটছেন, যদি এটা একেবারেই ব্যক্তিগত চয়েস হয়ে থাকে অথবা এটা একদম অবভিয়াস ফর ইউ যে আপনি বাইরে যেতে পারছেন না, বর্ষাকাল, সেই কারণে আপনি ট্রেডমিলে হাঁটছেন, ইটস ফাইন। বাট অ্যাডভাইস হলো আপনি বেটার হলো পার্কে হাঁটেন, নেচারের কন্ট্যাক্টে হাঁটেন। এবং কর্মব্যস্ত যারা খুব বিজি স্কেডিউল, তাদের জন্য আপনি কি কোনো অ্যাডভাইস দেবেন? এই জায়গায় কথা বলতে ভীষণ পছন্দ করব এবং এইটা আমি আমার অনেক বন্ধুকে স্বপ্রণোদিত হয়ে অ্যাডভাইস দিই। সেই অ্যাডভাইসটাই বলি, সেটা হলো আমরা অনেকেই দেখি যে বাচ্চাকে সকালে ড্রপ করতে হয়, যেটা একটু আগে বলেছি, তার আগে বাজার করতে হয়, কিংবা তারপরে নিজের অফিস আছে, সকালে হাঁটা হয় না। ঠিক আছে, ওয়েল এন্ড গুড। আপনি অফিসে যাওয়ার সময় আপনি অফিসে হেঁটে গেলেন, যদি এত ভ্যাপসা গরম না থাকে, নর্মাল টেম্পারেচার আছে, আপনি অফিসে হেঁটে যান 10 মিনিট ডিস্টেন্সে, সো 10 মিনিট হাঁটা হয়ে গেল। আপনার ব্যাংক অ্যাকাউন্টে ওই 10 মিনিট লেখা হয়ে গেল। WHO এর এখনকার স্লোগান হলো
এভরি মুভ কাউন্টস। সো এভরি মুভ আপনি 10 মিনিট মুভ করে ফেললেন। অফিসে 8 ঘন্টায় আপনি অফিসে আছেন, সেই 8 ঘন্টায় আপনি প্রতি ঘন্টায় 5 মিনিট করে কিংবা প্রতি ঘন্টায় 3 মিনিট করে হাঁটেন। মানে সেটা না বসে না থেকে মাঝে মাঝে একটু হাঁটেন। কিভাবে হাঁটতে পারেন? ধরেন আপনি একটি ফাইল নিয়ে যাওয়া দরকার আপনার নিচের ফ্লোরে, আপনি কাউকে দিয়ে পাঠাতে পারেন, আপনার পিয়নকে দিয়ে পাঠাতে পারেন। সেটা না করে আপনি নিজে গেলেন, আপনার কলিগকে হাই বলে আসলেন, কলিগও ভাবলো ও আচ্ছা আমার বন্ধু ফাইলটা নিয়ে এসেছে, দ্যাটস গুড। একটু হ্যালো হলো, আপনি নতুন করে এসে রিজুফিনেটেড ভাবে আপনার কাজ করা শুরু করলেন। আপনি এলিভেটরের বদলে আপনি স্টেয়ার ইউজ করলেন। সো আপনি 3-24 মিনিট হেঁটে ফেললেন, 24 + 10 34 মিনিট। ফেরার সময় আপনি অফিস থেকে হেঁটে ফিরলেন, আরো 10 মিনিট হাঁটা হয়ে গেল, 44 মিনিট। লাস্টে ভাবলেন আর 16 মিনিট বাকি রয়েছে, ডিনারের পরে 16 মিনিট হেঁটে ফেলেন। মানে যেভাবেই হোক অ্যাক্টিভিটি লেভেলটাকে অ্যাবসলিউটলি বাড়ানো। দ্যাট শুড বি দ্য মোটো। হাঁটার সম্পর্কে আমাদের কিন্তু অনেক মিথ আছে, মানে অনেক ভুল ধারণা আছে, এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করেন। একটি বলছিলাম শুরুতেই 10,000 হাঁটতেই হবে, 10,000 না হাঁটলে মনে হয় হাঁটা হচ্ছে না। সো এটা তো অলরেডি ব্যাখ্যা দিয়েছি, তবু আবারও বলে রাখি যে সুস্থ পুরুষ মানুষের জন্য 8,000 ইজ ওয়েল এন্ড গুড, সুস্থ মেয়েদের জন্য 7,000 ইজ গুড। আর আপনি যদি ওয়েট কমাতে চান তাহলে আপনাকে 10-এর উপরে 12-15 হতে হবে, তবে এই ক্ষেত্রে একটা পরামর্শ দরকার হবে। আরেকটা মিথ হলো সকালেই হাঁটতে হবে, মর্নিং ওয়াক। ইভেন কোনো টেক্সট বইয়ে সকালে হাঁটার ব্যাপারে মর্নিং লেখাই আছে মর্নিং ওয়াক, তার মানে হলো অন্য সময় হাঁটলে বোধহয় হাঁটা হবে না। সো সেই জায়গায় আমরা বলি আপনি দিনের বেলা হাঁটবেন, দুপুরে হাঁটবেন, বিকেলে হাঁটবেন, সন্ধ্যায় হাঁটবেন না রাতে হাঁটবেন, এটা আপনার ব্যাপার, অ্যাবসলিউটলি আপনার ব্যাপার। এবং আপনি যে কোনো সময় হেঁটে সুস্থ থাকতে পারেন। এবং অনেকে ফিল করেন হাঁটতে গেলে আমার বোধহয় দামি কেটস পরতে হবে, এডিডাস, নাইকি কিংবা এরকম কেটস না পরলে আমার হাঁটা হবে, ব্র্যান্ড শু পরতে হবে। আমাদের বাংলাদেশে প্রচুর কেটসের কোম্পানি আছে, ওয়ার্ল্ডের কেটস তৈরি করে, এবং যখনই অর্ডার ক্যান্সেল হয় তখনই সেগুলো কিন্তু রাস্তার পাশে চলে আসে। 500 টাকা থেকে 1,000 টাকায় আপনি দারুণ দারুণ কেটস পাবেন। আপনি শুধু চমৎকার। সো আপনি এক্সপেক্ট করবেন যে কেটসটা যেন নরম হয় এবং দেখে নেবেন সোলটা যেন সমান হয় সামনের দিকে এবং পেছনের দিকে, এবং কেটসটা নরম হলে ইটস ওকে ফর ইউ, এবং সেটা পরেই আপনি দীর্ঘদিন কাটিয়ে দিতে পারেন, 2-3 বছর। আমরা জানি যে লেটস ওয়াক নামে আপনার একটি পেজ আছে, একটি কাজ আছে যেখানে আপনি হাঁটা নিয়ে অনেক কাজ করেন বা অনেক কথা বলেন। সেই পেজটা সম্পর্কে আমার দর্শকদের যদি একটু বলেন। থ্যাংক ইউ স্কোপটি দেবার জন্য। ইনফ্যাক্ট এটি করেছি ফ্রম মাই হার্ট। আমরা একটি টার্মের সাথে পরিচিত, CSR, সেটা হলো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সো আমি ফিল করি যে প্রত্যেকটা মানুষের সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। আপনি মেডিকেল কলেজে আমরা যখন পড়েছি আমাদের বেতন ছিল 20 টাকা, 20 টাকা বেতন দিয়ে ডাক্তার পাচ্ছি। সো সমাজের প্রতি আমি যদি কর্তব্য পালন না করি, কোনো না কোনো একদিন সমাজ আমার দিকে আঙুল তুলবে। সো আমি ফিল করেছি, লম্বা সময় আমি মেডিকেল কলেজে কাজ করেছি, কমিউনিটি মেডিসিনে প্রফেসর ছিলাম, পাবলিক হেলথে কাজ করেছি, স্পোর্টসে কাজ করেছি, টেলিভিশনে কাজ করেছি। আবার সবগুলি ব্যাকগ্রাউন্ড যদি মেশাই তাহলে দাঁড়াই হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রমোটার। সো আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে প্রমোট করি, এবং সেটা কি, আমি প্রথমে নিজে হাঁটি বিভিন্ন জায়গায়, বাংলাদেশের প্রায় 300 থেকে 400 ইনস্টিটিউশনে আমি নিজের টাকা দিয়ে গেছি লেকচার দেবার জন্য। এবং একটা এজ গ্রুপ যারা এখন ইয়াং, তারা যদি হাঁটা শুরু করে তাহলে আমরা কম্পারেটিভলি একটা বেটার জেনারেশন পাবো, যাদেরকে আমরা বলতে পারি অ্যাক্টিভ জেনারেশন। তারপরে মনে হলো আমার তো এত কষ্ট করার দরকার নাই, ইফ আই স্টার্ট এ পেজ ওরাই আমাকে দেখে নেবে। সো আমি যেটা করি, হাঁটতে হলে কি করণীয়, কিভাবে সাইকোলজিক্যাল প্রিপারেশন নেবেন, কি পরে হাঁটবেন, কেটস কেমন হবে, পানি কতটুকু খাবেন, আপনার ড্রেসটা কেমন হবে, আপনি কোন ওয়েদারে কখন হাঁটবেন, সকালে হাঁটবেন না বিকেলে হাঁটবেন, রোজার সময় কখন হাঁটবেন, এই ব্যাপারগুলো নিয়ে প্রতিদিন কিছু না কিছু ভিডিও দেবার চেষ্টা করি। সবসময় পেরে উঠছি না, বাট চেষ্টা করি। এবং আমি কোথায় কোথায় হাঁটছি, সেই সব জায়গায় হাঁটার জন্য কোন কোন অবস্ট্রাগল আছে সেটাও আবার দৃষ্টি আকর্ষণ করি অথরিটির কাছে, যে তারা যেন এই ব্যাপারগুলি সলভ করেন। আমি ওয়াকাথন আয়োজন করি এই পেজের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং ঢাকা শহরে, যাতে আমরা যদি 300 জন মানুষ হাঁটি, সেটা 3,000 মানুষ দেখবে এবং সেই 3,000 মোটিভেটেড হয়ে হাঁটা শুরু করবে। এটা আমার কাছে আন্দোলনের মতো। আমি মনে করি যে আমার এখন বয়স 55, আমি যদি আর 10 বছর এই আন্দোলনটা চালিয়ে যেতে পারি তাহলে একটা জায়গায় অন্তত পৌঁছতে পারবো যে বলতে পারি আমি চেষ্টা করেছি।
আমি অনেস্টলি আপনার সফলতা কামনা থ্যাংক করি। ইউ ভেরি মাচ। আরেকটা জিনিস আমি একটু জানতে চাই যে আমাদের ইয়াং জেনারেশনের জন্য আপনি কি অ্যাডভাইস দেবেন, আর যারা আমাদের ওল্ড এজ পিপল আছেন, আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন, তাদের জন্য আপনার হাঁটা নিয়ে কি অ্যাডভাইস থাকবে? আমি যদি এক কথাই বলি সেটি হবে, ওয়াক ইজ ইউর লাইফ টাইম হেলথ পার্টনার। সারা ওয়ার্ল্ডে সর্বজন বিদিত। আপনি ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিতে যান, আমেরিকান যে কোনো কান্ট্রিতে যান, এভরিবডি ইজ মুভিং, হয় সকালে নয় বিকেলে। আপনি কোরিয়াতে গেলে, জাপানে গেলে দেখবেন প্রত্যেকে কেটস পরে আছে, তাদের মুভমেন্টটাকে ইজি করার জন্য সবসময় কেটস পরে থাকে। এবং উই টেল দেম অ্যাক্টিভ নেশন। আমরা বাংলাদেশটাকে অ্যাক্টিভ নেশন করতে চাই। সো ইয়াং পিপল যারা দ্রুত শুরু করবেন হাঁটাহাঁটি বিফোর অর আফটার দ্য এজ অফ 12, তারা ততদিন ডিভিডেন্ড পাবেন, অনেক লম্বা সময় ডিভিডেন্ড পাবেন। আর ওল্ড পিপল বলতে আমি ওল্ড বলবো না, মিড এজ কিংবা তারপরে যারা এখনো হাঁটাহাঁটি শুরু করেননি, তাদের জন্য অ্যাডভাইস হলো স্টার্ট ইট টুডে উইদাউট এনি এক্সকিউজ, এনি ডিলে। এনি এক্সকিউজ। আপনার অনেক এক্সকিউজ থাকতে পারে। কথার কথা, হাঁটতে গেলে আপনার ওয়াইফ আপনার সন্দেহ করে যে আমি অন্য কারোর সাথে এঙ্গেজড কিনা, সেই কারণে হাঁটার বাহানা দিয়ে। ডোন্ট গিভ এনি এক্সকিউজ, আপনার হাঁটা শুরু করতে হবে। আমি 2014 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম। সেই সময়ে প্রায় 1100 ফরেনার বাংলাদেশে ক্রিকেট দেখতে এসেছিল। ওদের প্রায় অর্ধেক মানুষের সাথে আমার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম, বাংলাদেশের অনেক ভালো দিক তোমরা বলবা, খারাপ দিক একটা বলো। আমার মনে হয় প্রায় প্রত্যেকেই একটা খারাপ দিক বলেছে, সেটা হলো রাস্তায় বাচ্চারা হাত পাতা। এটা ওদেরকে কমনলি ফেস করতে হয়েছে, যেটা দেখে ওরা খুব ব্যথিত হয়েছে। সেই দিন আমি ফিল করি, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, আমি আমার মতো কিছু একটা করার চেষ্টা করি। আমি সমাজকে হয়তো মোটিভেট করতে পারবো। আমি 4x100 রিলে রেসের মতো আমি আমার বাটনটা নিয়ে দৌড়াই, বাটনটা নিয়ে দৌড়ানোর শেষে আমি আমার বাটনটা কারো হাতে হ্যান্ড ওভার করে দিব। সেই থেকে যাত্রা শুরু এ ফ্রি স্কুল নামে। প্রথমে ছিল 60 জন বাচ্চার একটা স্কুল, যারা সবাই পথশিশু। কিন্তু করোনার সময় বাচ্চারা সাফার করলো, আমরা ঘরে বসে গেলাম লকডাউনে, বাচ্চাদেরকে দেখতে পারলাম না, সবারই একটা ফিনান্সিয়াল প্রবলেম হলো, ওরা ফিরে গেল, ঢাকার বাইরে চলে গেল। তখন আমি ভাবলাম 60টা না, অনলি 25টা বাচ্চা নিয়ে আমি আমার কাজ শুরু করব। কেউ যদি আমাকে হেল্প না করে, এই 25টা বাচ্চার শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, এই 25টা বাচ্চার 12 বছরের পড়াশোনা, ওদের জবে যাওয়া, মেয়েদেরকে বিয়ে দেয়া, এই পর্যন্ত আইল টেক দ্য রেসপন্সিবিলিটি, যাতে আল্লাহর কাছে গিয়ে বলতে পারি যে আমি অ্যাটলিস্ট চেষ্টা করেছি। কবুল করার মালিক আল্লাহ। সো 6 বছর চলে গেছে। এই বাচ্চাগুলি আপনি যদি যান, আমাদের যে কারো বাচ্চার যে বেটার, ওদের প্রতিভা বলেন, ওদের অ্যাপিয়ারেন্স বলেন, ওদের প্রেজেন্টেবিলিটি বলেন, ওদের পড়াশোনার স্ট্যান্ডার্ড যদি বলেন, ওরা দে আর ইন ভেরি গুড শেপ। ওরা অনেক ভালো করছে, ওরা অনেক ভালো ছবি আঁকায়। ওদেরকে নিয়ে আমি অনেক জায়গায় যাই। রিসেন্টলি তারা আনসার একাডেমি ভিজিট করলো, পুলিশের একাডেমি ভিজিট করেছে। একদম, ওরা আমাকে বাবা হিসেবে জানে, কারণ ওদের ম্যাক্সিমামের বাবা নেই, অথবা বাবা অন্য ফ্যামিলিতে বিয়ে করে চলে গেছে। মা আছে, কারো আবার মাও নেই, হয়তো খালার কাছে বড় হচ্ছে, নানা নানির কাছে বড় হচ্ছে। ওরা আমাকে বাবা বলতে পছন্দ করে। সো আমার মনে হয়েছে এই 25টা বাচ্চার পরে কুষ্টিয়ায় আমার বাড়ি। সো কুষ্টিয়ায় আরো 30টা বাচ্চার দায়িত্ব নিয়েছি। ওইটা 3 বছর পেরিয়ে গেছে। ঝিনাইদহতে আমরা 2 বছর আগে আরো 25টা বাচ্চার দায়িত্ব নিয়েছি। আর রাজশাহীতে এই বছরই আমরা আরো 25টা বাচ্চার দায়িত্ব নিয়েছি। অল টুগেদার হলো 109টি বাচ্চা। এই 25টা বাচ্চার পুরো দায়িত্ব আমার, কিন্তু আমার বন্ধুরা অন্য জায়গাগুলিতে যুক্ত রয়েছে, আমার ফ্যামিলি মেম্বাররা অন্য জায়গাগুলিতে যুক্ত রয়েছে। প্রিয় দর্শক, আমরা মোটামুটি আমাদের পডকাস্টের শেষ প্রান্তে চলে এসেছি। তো শেষে একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে, এখানে আমরা আমাদের গেস্টকে কিছু প্রশ্ন করবো, সবকিছুই হাঁটা নিয়ে। চলুন সেই রাউন্ডটা আমরা শুরু করি। মর্নিং ওয়াক নাকি ইভিনিং ওয়াক? ফর মি ইভিনিং ওয়াক। লিফট না স্টেয়ার্স? অফ কোর্স স্টেয়ার্স। ওয়াকিং না রানিং? ওয়াকিং। আউটডোর নাকি ট্রেডমিল? আউটডোর, অবভিয়াসলি। একা হাঁটা নাকি গ্রুপ ওয়াক? ফর মি একা হাঁটা। 30 মিনিট নাকি 10,000 স্টেপ? আই শুড সে 30 মিনিটও না, 10,000 স্টেপও না। সুস্থ থাকার জন্য 8,000 স্টেপ। খাবারের আগে নাকি পরে হাঁটা ভালো? খাবারের পরে। স্বাস্থ্যকর জীবনের সবচেয়ে সহজ অভ্যাস কি? হাঁটা। সবচেয়ে অবহেলিত ব্যায়াম? হাঁটা। এক কথায় হাঁটা মানে কি? লাইফ টাইম হেলথ পার্টনার।